সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা খন্দকার স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ১ মাস পূর্ণ হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপকে এক অভূতপূর্ব কর্মযজ্ঞ বলে বর্ণনা করেছেন তার উপদেষ্টা মাহাদি আমিন। এই সময়ে প্রধানমন্ত্রীর সময়ানুবর্তিতা, ছুটির দিনে অফিস করা, প্রোটোকল ছাড়া চলাচল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের মতো প্রতিশ্রুতির বাস্তবায়ন সর্বমহলে প্রশংসিত হয়েছে। বিশ্লেষকদের মতে সরকারের দীর্ঘমেয়াদী সফলতা অনেকাংশে নির্ভর করছে আমলাতন্ত্রের সহযোগিতার উপর। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সরকারের ১ মাস প্রত্যাশা ও প্রাপ্তি। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে কিছুক্ষণের মধ্যে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা, এবং অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জামাতে ইসলামী। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের শিরোনাম। ঈদের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঘরমুখী মানুষের ঢল, ট্রেনের ছাদেও যাত্রী পরিবহন, বাস লঞ্চের বাড়তি চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের আশ্বাস। বাংলা নববর্ষের প্রথম দিন কৃষক কার্ড বিতরণ শুরু। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশনা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রশাসক নিয়োগ গণতন্ত্রের উপর আঘাত, অভিযোগ জামায়াতের চাপিয়ে দেওয়া আধিপত্যবাদ মেনে না নেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে উত্তরায় বোট ক্লাব, সরজীবনী গিয়ে নতুন নির্মাণ কাজ বন্ধ করলেন মন্ত্রী। সরকারি জমি উদ্ধারের সারা দেশে অভিযান শুরুর ঘোষণা। এবং রাজধানীতে অধরা সুপেয় পানি, অভিযোগ করলে উল্টো ভুতুড়ে বিলের বোঝা চাপে কাঁধে, সংকট জিয়ে রেখে নতুন প্রকল্প নিচ্ছে ওয়াসা। আমাদের সাথে যোগ দিয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জামাতে ইসলামী। কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। আমি আতিকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে সরকারের 1 মাস পূর্তি হলো। এই 1 মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, একটা সরকারের জন্য 1 মাস সময় খুব বেশি সময় না। যদি আমি এটাকে মোটা দাগে বিশ্লেষণ করতে চাই, আমি বলবো যে ভালোই ওনারা কেটেছে 1 মাস, এবং যেগুলো ওনারা ইশতেহারে দিয়েছেন এর বড় দিকগুলোই ওনারা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছেন। ওনারা ধন্যবাদ পাওয়ারই যোগ্য বলবো আমি ওনাদেরকে, এবং অনেকগুলো দিকেই পরিবর্তন আনার চেষ্টা করেছেন, নানা জায়গায় ডিসিপ্লিন আনার উদ্যোগ নিয়েছেন। এর পাশাপাশি 1 মাসে জনগণের যে প্রত্যাশার দিকগুলো ছিল, বিশেষ করে আমাদের রাজনৈতিক দিকটাকে সুন্দর করার জন্য, সেই জায়গায় কিন্তু জনগণ আশাহত হয়েছে। একদিকে সরকার তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য উদ্যোগ নিচ্ছেন, প্রশংসা পাচ্ছেন, খাল খনন করছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড দিবেন, নানা জায়গায় পরিবর্তন আনছেন। কিন্তু মানুষের কাছে একটা বড় প্রত্যাশার জায়গাটা, আমরা বিগত 15 বছরে যে জায়গাগুলো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং মানুষ যেটি প্রত্যাশা করে, যদি আগামী রাজনীতিটা আমাদের সুন্দর করতে হয়, তাহলে সংস্কার নিয়ে যে ঐক্যমত আমাদের হয়েছিল, এখনও পর্যন্ত পার্লামেন্ট আমরা বসেছে, কিন্তু সরকারের জায়গা থেকে সে ঐক্যমত কমিশনের সুপারিশ যেগুলো জুলাই সনদ হয়েছে, জনগণ সেখানে গণভোটে হাঁ দিয়েছে, এবং গণভোটে হাঁ জয়যুক্ত হলে রাজনৈতিক দলগুলো সে হাঁ ভোটকে তারা পার্লামেন্ট অনুমোদন করে বাস্তবায়ন করবেন। সেই জায়গায় জনগণের যে রাজনৈতিক প্রত্যাশার জায়গাটা কিন্তু এখনও সরকার পূরণ করতে পারেনি। আমরা বিরোধী দলের অবস্থান থেকে সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। এবং ইতিমধ্যেই জুলাই সনদের যে দিকটা ছিল যে একজন পার্লামেন্ট মেম্বার তিনি একই ব্যক্তির কাছেই তিনি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন, বিরোধী দল সেই শপথটি নিলেও এখনও পর্যন্ত নানা সাংবিধানিক বিশ্লেষণ করে এখনও সরকারি দল তারা সেই শপথটি নেননি। জনগণের কাছে একটা ধারণা তৈরি হচ্ছে
যে সরকার একদিকে জনবান্ধব কিছু কর্মসূচি গ্রহণ করছেন, আবার আরেক দিকে জন আকাঙ্ক্ষার পরিপন্থী, বিশেষ করে 70% মানুষ যে গণভোটের পক্ষে মত দিয়েছে, প্রায় 4,72,00,000-এর মতো মানুষ যেখানে ভোট দিয়েছে, সেই জন আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি বাস্তবায়নের ব্যাপারে আমরা সেটা খেয়াল করছি না। তো আমরা বলবো যে সরকার যেহেতু পার্লামেন্ট বসেছে, ইতিমধ্যে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সেই বিষয়গুলো স্মরণ করে দেওয়া হয়েছে, এবং এটা যে একটা স্বাভাবিক সাংবিধানিক সরকার নয়, এটি সরকারকে বোঝানোর চেষ্টা। একটা গণ অভ্যুত্থান হয়েছে, এর আগে একটা সরকার তারা পালিয়ে গিয়েছেন, এবং 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, এবং সবাই মিলে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম, কিন্তু অনেকগুলো দিকে কিন্তু আমরা সংবিধান মেনে করতে পারিনি, কিংবা একটা সংসদ ভেঙে যাওয়ার পরে 3 মাসের মধ্যে ইলেকশন সেটা করতে পারিনি। এই যে অনেকগুলো দিক আছে। এখন বর্তমান সরকারের জায়গা থেকে ওনারা বারবার সাংবিধানিক দোহাই দিচ্ছেন, আবার একই ব্যক্তিরা বলেছেন যে আমরা জনগণের কাছে যাই, দেখি জনগণ কি বলে। জনগণের গণভোটটা হলো একটা সার্বভৌম রায়, যদি সেটি সরকারের পক্ষে আসে তো অবশ্যই তারা বাস্তবায়ন করবেন। আমার কাছে মনে হচ্ছে সরকারকে একদিকে তারা যে কাজগুলো করছেন, পাশাপাশি দীর্ঘদিনের যে আমাদের রাষ্ট্র সংস্কারের দাবি, যাতে রাষ্ট্র কোনো ব্যক্তি বিএনপি কি বলেছে যে এটা করবে না বলে নাই, কিন্তু মানুষের ওনাদের যে কথাবার্তাগুলো, ওনাদের যে উদ্যোগটা, দেখুন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়াটাই তো একটা ভুল মেসেজ আছে। বলছে যে এটা অসাংবিধানিক, তো সংবিধানের যেটা নাই সেটা আমরা কেন করব, এবং উনারা বলছে যে এটা হাউজে ডিসকাস করে সবকিছুরই একটা সমাধান আসবে। শুনেন, এই কথাগুলি ওনারা আগে বলেছেন। আমি যদি আপনাকে বলি, আপনি একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে ভোট হলো, ঠিক না? আপনি ভোট পেয়েছেন সম্ভবত বিএনপি 3,74,00,000, ওনারা না 72 লক্ষ ভোট পেয়েছেন। আপনি 50% ভোট পেয়ে আপনি সাংবিধানিক সরকার হয়ে গেলেন, আর 4,72,00,000 মানুষের ভোটটা অসাংবিধানিক কীভাবে হয় বলুন তো? একই দিনে ভোট তো হয়েছে, একই কমিশনের অধীনে হয়েছে। আপনি তাহলে আপনি এটাকে তো আপনি সরকার মানতেছেন, আবার গণভোট মানছেন না। আমি যদি বলি আপনাকে, এটি মানলে বিএনপির অসুবিধা কোথায়? জনগণ চেয়েছে যে আমাদের যাদের রাষ্ট্র, বিএনপি তো না করেনি। না শুনে, এখন পর্যন্ত তাদের যে উদ্যোগটা, দেখুন আপনি গণভোট নিয়ে এত কেন করবেন? আপনি নিজের মতো করে কেন করবেন? জনগণ চেয়েছে, দেখুন ওনাকে বলে যে কি আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। তো গণভোট যখন অনুমোদন হয়ে যায়, দেখুন 30টি বিষয়তে ঐক্যমত হয়েছে, সব দল সাইন করেছে, ওনারাও স্বাক্ষর করেছেন, এবং যেই বিষয়গুলোতে ঐক্যমত হয়নি, যে আমাদের যে জায়গাতে ওনারা নিয়োগ করার ব্যাপারে, এই জন্য তো গণভোট হয়েছে। গণভোট যখন জয়ী হয়ে যায়, তখন ওই দল তার ইন্ডিভিজুয়ালি কি মতামতটা দিয়েছেন সেটাকে অগ্রাধিকার আসলে পায়। আমরা তো মনে করি যদি সরকার আন্তরিক হয়, আমরা কিন্তু বিরোধী দলে বা দায়িত্বশীল বিরোধী দল, আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব। এটি আমাদের বিরোধী নেতাও বলেছেন, আমরা পরামর্শ দিব, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব, আমরা প্রতিবাদ করব, ধাপে ধাপে ধরেই কিন্তু আমরা রাজপথে আসব না। এখনও পর্যন্ত আমরা সেই পরামর্শ দেওয়া, তাদের শুভবুদ্ধির উদয় হওয়াটা আমরা প্রতিবাদ করে যাচ্ছি, এবং আমরা বোঝানোর চেষ্টা করছি এই সরকার কোনো সাংবিধানিক ধারাবাহিকতার কোনো সরকার নয়। মনে রাখতে হবে, এটি কেন ভুলে যান, এটা গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, এবং গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে অনেকগুলো সাংবিধানিক দিক আমরা রক্ষা করতে পারিনি। যে আমি বললাম না আপনাকে, যে সংসদ ভেঙে যাওয়ার পরে ইলেকশন হতে হবে 3 মাসের মধ্যে, তাকে আমরা করতে পেরেছি? সেখানে সংবিধান ভঙ্গ হয়েছে না? সেই ইলেকশনটাকে আমাদের এই বছর হওয়ার কথা সাংবিধানিকভাবে 28 সালে হওয়ার কথা। আচ্ছা, সেটা আমরা জানি, এক দিকগুলোকে মানেন, কিন্তু সমস্যা হলো যদি এই দাবিগুলো তারা যেহেতু বলেনি যে আমরা করব না, আপনারা কিছুদিন ওয়েট করছেন না কেন? দেখুন আমরা তো এখন ওয়েট করছি, আমরা এখনও তো এটাকে না, আপনারা রাজপথে আন্দোলনেরও এক ধরনের একটা শুনেন, রাজপথে আন্দোলন করার রাইট বিরোধী দলের আছে, অবশ্যই আছে, কিন্তু আমরা তো এখনো ঘোষণা দিইনি। আমরা এখনো মনে করি পার্লামেন্ট অধিবেশন বসবে, আমাদের এমপিরা সেখানে কথা বলবেন, যদি এরপরও সরকার সেটা না হয়, কারণ আমরা তো জনগণের পার্লামেন্টে কথা বলবো, এটা জনগণের ইস্যু। যদি 70% জনগণ এখানে মত দিয়েছে, জনগণের সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন অবশ্যই রাজপথে কর্মসূচি পালন করকে সরকারকে আমাদের আদায় করানোর দায়িত্বটা আমাদের পালন করতে হবে, এটি আমাদের জন্য রাইট আমাদের। কিন্তু আমরা শুরুতে চাচ্ছি না, আমরা ইতিমধ্যে বলেছি এটা পার্লামেন্টে আলোচনা হবে। আমরা মনে করি সরকার সময় ক্ষেপণ না করে
রাজনীতিতে একটা সুন্দর পরিবেশ আনয়নের জন্য তারা আসলে জিনিসটাকে গ্রহণ করবেন এবং যেভাবে জনরায় ওনারা পেয়েছেন 50% সরকার গঠন করেছেন একই জনরায়ের প্রতি যাতে ওনারা শ্রদ্ধাশীল হন, এই জিনিসটা আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এবং এটি যত তাড়াতাড়ি সরকার মেনে নেবে রাজনৈতিক পরিবেশ সুন্দর থাকবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে, আমরা সবাই মিলে একযোগে একসাথে আমরা দেশটাকে এগিয়ে নেওয়ার সুযোগ সেখানে আমরা পাবো। তার ব্যত্যয় ঘটে যে আবার রাজপথে সেই জন আকাঙ্ক্ষার পূরণে আমাদেরকে রাস্তায় যেতে হয়, নিঃসন্দেহে এটি সরকারের জন্য কখনো মানে সুখকর হবে না। আচ্ছা, আমি যদি বলি যে সরকারের তো মেয়াদ 5 বছর, একটা সেশনের মাত্র 2টা দিন গেছে সংসদের, তো আমরা দেখি না যে তারা কোন দিকে যাচ্ছে। তারা কি আসলে জুলাই সনদের, যেহেতু আইনমন্ত্রী এবং আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রিফর্ম কমিশনে সারা বছর ছিলেন, তিনি বলেছেন যে আমরা জুলাই সনদের বাইরে কিছু করব না। তো সেই ক্ষেত্রে আপনারা মানে এখনই এত তড়িঘড়ি করছেন কেন? শুনুন, এটি তো তারা বাধ্য সরকার, একটা জিনিস যেখানে আপনি বাধ্য সেখানে কেন নিজের মতো করে আপনি করবেন? যদি আমি আপনাকে বলি, দেখুন জনাব সালাউদ্দিন সাহেব তিনি আইনের স্টুডেন্ট, তিনি ভালোই আইন বুঝেন, একসময় তিনি সরকারি আমলাও ছিলেন এবং তিনি ভালোই ভূমিকা রাখছেন দলের পক্ষ থেকে আইনি ব্যাখ্যাগুলো দিয়ে। ওটার দল তারপর নির্ভরশীল মনে হচ্ছে এখন, কারণ যেখানে বিরোধী দলীয় নেতার বক্তব্যে জবাব দেওয়ার কথা প্রাইম মিনিস্টার, তার জায়গা থেকে কিন্তু সালাউদ্দিন সাহেব দিচ্ছেন এবং ওনার এই পিছনে বোঝা যাচ্ছে ব্যাপক ওনার দখল আছেন। উনি কিন্তু বিগত সময় ধরুন উনি 5ই অক্টোবরে বলেছেন, যদি আমি ভুল না করে থাকি, যে আমরা এবার জনগণের কাছে যাই। জনগণ কি বলে, কারণ জনগণের রায়টা একটা সার্বভৌম, সেটাকে আমরা মেনে নিব। বা তিনি আরও বলেছেন যে মানে একটা সরকারের অভিপ্রায় বোঝার কাজ হচ্ছে গণভোট, গণবিপ্লব। উনি বলেছেন গণভোট যদি হয় এটা একটা বড় আইন, তা আমরা সবাই মানতে বাধ্য। যে জিনিসটা ওনারা এক ধরনের কমিটমেন্ট দিয়েছেন ইলেকশনের আগে, যে এখন এটাকে ওনারা আবার মানে এটা লম্বা সময় নিয়ে যান, নিঃসন্দেহে এটি জনগণেরও এর বিরুদ্ধে মনে একটা মানে আশঙ্কা তৈরি হয়, আসলে কি সরকার সেটি বাস্তবায়ন করবে কিনা। আমরা বলবো যে মানুষের একটা পরিবর্তন চেয়েছে। দেখুন বাংলাদেশের বিএনপিও দীর্ঘ সময় তারা বিরোধী দলে ছিলেন, বলা যায় 7 সাল থেকে তো তারাও রাজপথে একই সাথে ছিলেন। আমরা মনে করি যেই ভুলগুলো বিগত সরকার করেছে, আমরা চাই না সেই ভুলগুলো আবার বিএনপি করুক। আমরা একটু অন্য প্রসঙ্গে, যে সরকারটাকে এই যে 1 মাস তো দেখলেন যে যারা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে কাজগুলো, যে গতিবিধি, তার বিভিন্ন পরিকল্পনা, এগুলো দেখে আপনাদের কি মনে হয় যে সরকার একটা কল্যাণমুখী রাষ্ট্রের দিকে যাচ্ছে নাকি? আমরা তো বলছি যে সরকার যে উদ্যোগগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, অনেকগুলো গুণগত পরিবর্তন এসেছে, ওনারা টাইমলি অফিসে আসছেন, কিছুটা জায়গায় আমরা নিঃসন্দেহে ভালো দিক। ওনারা নির্বাচন ইশতেহার দূরে দূরে বাস্তবায়ন করছেন, খাল খননে নেমেছেন, এটি নিঃসন্দেহে আমরা সরকারকে আমরা ধন্যবাদ জানাবো। এটি আমার জানাবো দেশের জন্য কল্যাণকর, যেটি দেশের জন্য কল্যাণকর কর্মসূচি, আমরা অবশ্যই সেটাকে আমরা প্রশংসা করব। আচ্ছা, আমলাতন্ত্রকে সরকার কি ঠিক সেইভাবে না, মানে আমরা শেখ হাসিনার ফ্যাসিস্টের যুগের সময় দেখেছি আমলাতন্ত্র অনেক সময় সরকারকে ডিকটেট করেছে সরকারের অনেক ক্ষেত্রে। এই ক্ষেত্রে এটি এখনো সময় আসেনি বিশ্লেষণ, আর সময় লাগবে। যেহেতু নতুন সরকারও বুঝতেছেন, আমলারাও বুঝতেছেন, এখনও মানে সরকারের উপরে আমলাতন্ত্রের প্রভাব তৈরি হওয়ার সময়টা আসেনি। একটু অপেক্ষা করে বোঝা যাবে সরকার কতটুকু আমলা নির্ভর হচ্ছেন। এটা এখনই প্রশাসনের কি আপনার কাছে মনে হয় না প্রশাসন আগের অনেকেই বহাল আছে সেই ফ্যাসিস্ট? তা তো আছে। দেখুন তাদের দ্বারা কি আপনি কোনো ভালো পজিটিভ কিছু আশা করতে পারেন? দেখুন বাংলাদেশে হয় কি, মানে যারা সরকারি চাকরি করেন তারা দেখেন যে কোন দিকে কি অবস্থানে আছেন। আমরা মনে করি যারা বিগত সময়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা এখন তারা কোনো ভুল তারা শুধরিয়ে নেবেন। আমরা মনে করি যারা যখন সরকারে আসেন, আপনারাও চেষ্টা করেন সরকার হয়ে সেখানে কাজ করার জন্য। সরকার যদি আন্তরিক থাকে এবং যদি সরকারটা আমলা নির্ভর না হয়, তাহলে সেখানে আমলারা কখনো প্রভাব বিস্তার করতে পারে না। আমরা ধরুন যদি মন্ত্রীরা জানেন, আমি বলবো না কোনো মন্ত্রীরা কম জানেন, অনেক সময় মন্ত্রীদের কিছুটা অদক্ষতার কারণে আমলারা সুযোগ পেয়ে যায়, যে আমি যা বলি তাই তো মন্ত্রী বলতেছেন। যদি একজন মিনিস্টার তার জায়গা থেকে তার মন্ত্রণালয়কে বুঝে পরিচালনা করতে পারেন, তাহলে আমলারা যা বলেন
সেভাবে দেশ কখনো চলে না। কিন্তু বিগত সময় আমরা দেখেছি নানাজন মন্ত্রী হয়েছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এবং দেখা যায় পুরো মামলারা যাই বলেন সে আলোকে তিনি, এটি আসলে হয় না কখনো। আচ্ছা, আমাদের আরেকটা সকল ক্ষেত্রে দক্ষতা যদি থাকে, আশা করি দক্ষতা থাকলে যদি রাজনীতিবিদরা আন্তরিক হন, তাহলে আমলাতন্ত্রের এই বেড়াজাল থেকে আমরা বেরিয়ে আসার সুযোগ পাবো। আচ্ছা, প্রশাসক নিয়োগে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করার কোনো চেষ্টা জামাত ইসলামী বলছে, কেন বলছে? দেখুন, এটি আমরা ইতিমধ্যে আমরা প্রতিবাদ জানিয়েছি, কারণ এই কাজ বিগত সরকার করেছে। আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন আমরা আগে দাবি করেছিলাম, জাতীয় নির্বাচনের আগে, তখন বিএনপি চায়নি বলে তা কিন্তু হয়নি। আমরা আশা করেছিলাম যে বিএনপি সরকার গঠনের পরে প্রথম পদক্ষেপ নেবেন এই জায়গায় জনগণের প্রতিনিধি নির্বাচন করার জন্য। আমরা দেখলাম ওনারা তা না করে কোনো একটা অদৃশ্য কারণে, হতে পারে সবাইকে তারা সুবিধা দিবেন, আমরা দেখলাম যে যারা নির্বাচনে হেরেছেন এই হারা মানুষগুলোকে তারা কোটা দিয়ে আবার এখানে প্রশাসক বসিয়েছেন। এটা হতে পারে যে এটা রাজনৈতিক, বলে না যে সুবিধা দেওয়া, সবাইকে ব্যালেন্স করে দেওয়া। আমরা মনে করি এই কাজটা সরকারের জন্য সঠিক হয়নি, কারণ আমরা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা আছি, আমার জনগণের ম্যান্ডেট আমরা চাই, যে সেই জায়গাতে আপনি দলীয় প্রশাসক বসান। দেখুন, কোনো জায়গাতে বাদ রাখেন আপনার জেলা পরিষদে 42টা ওনারা দলীয়, এবং দেখলাম যারা এমপিতে হেরেছেন তারা সেখানে প্রশাসক হয়েছেন। আপনার প্রশাসক বিএনপির নিজস্ব একটা উইজডম আছে, তারা কাকে করবে করবে না, সে হারলো কি জিতলো, কিন্তু বিষয়টাকে জামাত ইসলামী এবং এনসিপি কেন মনে করছে যে এইটা দীর্ঘমেয়াদী হবে? এটি আমরা ধারণা করতেই তো পারি, কারণ আপনি কেন সেখানে আপনি কাজটা করবেন, আপনি আগে যে অবস্থা সে বিদ্যমান অবস্থায় আপনি রাখবেন, ইলেকশনটা আপনি দিবেন। এই যে আপনি একজনকে বসালেন তিনি আবার তার মতো করে কাজ করবেন, এটি কিন্তু আসলে জনগণ ভালোভাবে নেয় না। তো আমরা বলবো যে সরকারকে জনবান্ধব হিসাবে গণতান্ত্রিক যে চর্চাটা দলের ঊর্ধ্বে উঠে যদি জনগণের ম্যান্ডেটটাকে দেওয়া যায়, সেটি সরকারের জন্য কল্যাণ করে, সেটা আমরা ধারণা করি, আমরা আশাও করি যে সরকার দ্রুত সময় আমি আতিক ভাই আপনাকে একটু থামাই। আমাদের অন্য গেস্ট চলে আসছেন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা। উনি একটু যানজটে আটকে পড়েছিলেন, আমি ওনার কাছে যেতে চাই। আপনার সঙ্গে তো অনেক শুনলাম আপনার কাছ থেকে, ওনার কথা কি যেটাই তো শুনলাম না। না, আমার প্রশ্ন, আমাদের আজকের সাবজেক্ট ছিল সরকারের 1 মাস, হ্যাঁ হ্যাঁ, আপনার মূল্যায়ন কি? উনি ওনার মূল্যায়ন বলছে যে সরকার অনেকগুলো ভালো কাজ করেছে, যেগুলো প্রশংসার দাবিদার, তাদের রাজনীতি বা নির্বাচনী ম্যানিফেস্টো অনেকগুলো প্রধানমন্ত্রী বাস্তবায়ন করছেন, করে যাচ্ছেন, কিন্তু ওনারা জুলাই সনদ নিয়ে সরকারের যে গড়িমসি, এটাকে নিয়ে উনি সন্দেহ করছেন। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার আইনজীবী কলিগ, আমার অপেক্ষাকৃত একটু জুনিয়র ফ্রেন্ড, অনেক জুনিয়র, সে অনেক ভালো কথা বলে। দেখুন, জুলাই সনদটা নিয়ে একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে আমার বন্ধু আছেন, তারা অকারণে একটা জটলা পাকাচ্ছে। আপনি দেখেন টাইম অ্যান্ড অ্যাগেইন আজকের মাননীয় প্রধানমন্ত্রী, এবং আপনি দেখেছেন বিএনপির মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ এই জুলাই সনদ পরবর্তী সময়ে সংস্কার কমিশনে ওত কেন পড়ল না, এই সব বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন। কেন করেছেন, কি বলেছেন উনি কেন বলেন? উনি বলেছে এই কারণে, কারণ ঐক্যমত্য কমিশনে, কনসেনসাস কমিশনের বিএনপিকে প্রতিনিধিত্ব করেছেন ইনি, সেই জন্য হি ইজ মোর নলেজেবল অ্যাবাউট দিস হোল অ্যাফেয়ার্স। তো এখন আমরা কি বলছি, আপনি জনাব সালাউদ্দিনের মুখের কথাটাই বিএনপির মুখপাত্র হিসেবে আমি একটু কথাটা দেখেন, যে আমরা অঙ্গীকার যা করেছি জুলাই সনদ বাস্তবায়নে তা অক্ষরে অক্ষরে পালন করব। এনারা কি করতে চাচ্ছে? ওনারা চাচ্ছে অকারণে যে হালের আগে, অর্থাৎ গরুর আগে গরু, মানে কি বলে, ওই গরুর আগে গাড়ি বসাই দিছে ওনারা। এতে মুশকিলটা হলো কোনখানে? আপনি দেখেন, আপনি নির্বাচন করলেন আর্টিকেল 123, যে আমার বন্ধু কনস্টিটিউশন নিয়ে আসছে, দেশে মানে সংসদ নাই, 130-এ নির্বাচন হলো, আপনি 148-এ ওত পড়লেন। আপনি যদি মনে করেন যে সংস্কার কমিশনের বা কনসেনসাস কমিশনের যে প্রস্তাবনা, তা তো আইনের কোনো মর্যাদা এখনো অর্জন করে নেই, তাহলে আপনি ইলেকশন করলেন 123-তে, ওত পড়লেন 148-এ, আপনার এর বাইরে যাওয়ার, আপনার জুলাই সংস্কার বা জুলাই প্রস্তাবনা বা কনসেনসাস কমিশনের যে সমস্ত প্রস্তাবনা, সেগুলো আইনে আর্টিকুলেশন না হওয়া পর্যন্ত এটা আইনের মর্যাদা, এটা কি কেউ আজকে বলেন আপনি যারা নির্বাচন করেছে তারা কেউ কি সংস্কার
কমিশন সংস্কার মানে পরিষদের সদস্য হিসেবে নির্বাচন করেছেন? কেবলমাত্র সংসদ সদস্য। এখন সমস্যাটা কোথায়? এনারা একটা বিভ্রান্তি তৈরি করছে কোনখানটায়, দেখেন সেইটাই হলো সবথেকে দুঃখজনক। সেটা হলো এই যে নির্বাচনের সঙ্গে একটা রেফারেন্ডামকে জুড়ে দিয়েছিলেন। এই রেফারেন্ডামটার অর্থ কী ছিল? রাজনৈতিক দল, ওনার দল, আমার দল সবাই কিন্তু মিলে একটা কনসেনসাসে পৌঁছেছিলেন। কি পৌঁছেছিলেন? যে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব একটা সংসদ নির্বাচন হলে, আর সেইটাকে আইনে রূপান্তর করতে হলে বা বাস্তবায়ন করতে হলে সংসদ ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেই কারণে সংসদ নির্বাচন হলে রেফারেন্ডামটা কেন? এটা কোনো প্রয়োজন ছিল না, কিন্তু রেফারেন্ডাম কারা করলেন, কেন করলেন? রেফারেন্ডাম করলেন ওই সমস্ত লোক যারা অরাজনৈতিক, যাদের রাজনীতি করা মানুষের প্রতি কোনো বিশ্বাস নাই। সে কারণে তারা রেফারেন্ডাম দিয়ে একটা অন্যায় চাপ সৃষ্টি করলেন রাজনীতিবিদদের উপরে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করলেন এবং জনগণে একটা বিভ্রান্তি বানাইলো এই কারণে যে আমরা রেফারেন্ডাম করলাম মানে। এটা কিন্তু দেখেন, এই রেফারেন্ডাম করেছে মানে কি? যে রেফারেন্ডাম সংস্কারের পক্ষের একটা মতামত। এইটা যখন রাজনীতিবিদ জনগণকে প্রতিনিধিত্ব করে, তারা যখন এক ঐক্যমত্যে পুষে গেলেন যে আমরা সংসদ হওয়ার পরে সংসদে গিয়ে আলাপ আলোচনা করে এটাকে আইনে রূপান্তর করবো, কতটুকু গ্রহণ করা যায়, কতটুকু বর্জন করা যায়। বিএনপির মহত্বটা কোথায় আপনি দেখেন। সংস্কার কমিশনের অনেক প্রস্তাবনার সময় বিএনপি দ্বিমত পোষণ করেছে, তার সেই দ্বিমত পোষণ করা বিষয়গুলোকে যখন বাদ দিয়ে নোটিফাই করা হলো, বিএনপি কিন্তু সেইগুলোকে ঐক্যমত পোষণ করে স্বাক্ষর করে আসলেন। এবং বিএনপি আজও বলছে যে আমরা ঐক্যমত্য কমিশনের বা সংস্কার প্রস্তাব যেগুলো হয়েছে যাতে আমরা সম্মতি দিয়ে আসছি সেগুলোকে আমরা বাস্তবায়ন করব। তাহলে এখানে বিভ্রান্তি তৈরি হওয়ার তো কোনো কারণ নেই। তারপরে একটি রাজনৈতিক দল কেন করছে? কারণ তাদের রাজনীতি করার মতো কোনো কিছু এই মুহূর্তে হাতে আর নেই, যে কারণে তারা মনে করে। এবং আরেকটা বড় ব্যাপার হলো কোনখানে জানেন? যে জুলাই আন্দোলনটাকে একটি রাজনৈতিক দল এবং তার ছাত্র সংগঠন মনে করে এটা তাদের, অথচ উনি যে দল করেন, ওনার দলের আমির কি বলেছিলেন জানেন? যে জুলাই আন্দোলনের সিপাহসালার আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিন্তু ওনারা ওইগুলো ভুলে গেছেন। ওনাদের মধ্যে সমস্যাটা হলো এই যে জুলাই সনদ যা আজকে আইনের কোনো মর্যাদা লাভ করে নাই, ওনারা বারবার বলে যাচ্ছেন। তার দেখেন তাদের মধ্যে দ্বিচারিতা কোথায় আপনি দেখেন। আপনি মহামান্য রাষ্ট্রপতি সংসদ ডাকলেন, আপনারা যদি মনে করেন ওনাদের মধ্যে এমনও বলে 29 সনে নির্বাচন হওয়ার কথা, নির্বাচন তো সংবিধানে ছিল না, শেখ হাসিনা আজকেও প্রাইম মিনিস্টার, এই ধরনের কথাবার্তা ওনারা বলে। আরে সংসদ যখন ভেঙে দিছে কখন? তখন মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়েছে যে ইয়েস, তখন কিন্তু এটা ভেঙে দিলেন। তারপর সংসদ, আপনারা যদি এটা বেআইনি হইতো তাহলে নির্বাচনে গেলেন না কেন? নির্বাচনে গেলেন কেন? আপনারা যদি মনে করেন যে আপনারাই খালি বিপ্লব করে আপনারা একটা সরকারের স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, তাহলে ওই নির্বাচনে গেলেন কেন? আপনারা সংবিধানের অধীনে আরেকটা সরকারকে যখন ওত পড়াইলো, সেই সংবিধান, সেই ওতের অনুষ্ঠানে আপনারা কেন গেলেন? সেটাকে কেন সংবিধানে আপনারা কেন আলাপ আলোচনা করে সম্মত হলেন যে হ্যাঁ এখন এই গভর্নমেন্ট আসবে? এবং সেইটা কেন করাইলো? সেটা এই কারণে করাইছে, সেটাও কিন্তু সংবিধানের বিধান, মানে সংবিধানে এটার বিধান ছিল বলে। সুতরাং ইউনূস সরকারটাকেও আমরা একটা সাংবিধানিক সরকার, এবং আমাদের সংবিধানে বলা আছে সেটা যে রাজনৈতিক দল যদি ঐক্যমতে পৌঁছে, যেটার অতীতে প্রিসিডেন্স আছে, আমাদের উচ্চ আদালতের রেফারেন্স আছে, সেই অনুসারে কি করা হলো যে ইউনূস সরকার আসলেন, তারা নির্বাচন দিলেন। যদি এই নির্বাচন অবৈধ হয়, আপনারা যদি মনে করেন 2029 আগে নির্বাচন হওয়াটা ঠিক হয় না, সেই নির্বাচনে আপনারা গেলেন কেন? আপনারা কি একবারও কোনো জায়গায় বলেছেন যে আমরা সংসদ সদস্য এবং সংস্কার কমিশনের সদস্য হিসাবে আমরা নির্বাচন করেছি? কোনো মানুষের কাছে ভোট চেয়েছেন আপনারা? কোনোদিন চান নাই। এটার মানেটা হলো এই, এখন এটা কেন করতেছেন আপনারা? এটা করতেছেন এই কারণে যে রাজনীতিটাকে আপনারা ঘোলা করতে চান, যে একটা ফেয়ার প্রসেস। এই সরকার আপনি দেখেন আজকে 1 মাস হলো, আজকে 1 মাস, 17 তারিখ সরকার, আজকে 1 মাস। আপনি দেখেন কি নিরন্তর কাজ করে যাচ্ছে। এই সরকারের কাজগুলোর দিকে তাকাই দেখেন, কোনো আওয়াজ দিচ্ছে না, কিন্তু ঢোল পিটাচ্ছে না, মিডিয়ায় এসে বড় বড় কথা বলছে না যেগুলো অতীতের স্বৈরাচার করে গেছে বা অতীতের 2-1টা সরকার করেছে। মিডিয়া বিমুখ আজকে একজন মাননীয় প্রধানমন্ত্রী দেশের। আপনি দেখেন মিডিয়া কিন্তু পারতপক্ষে আসে না, এবং মিডিয়াকে ঘটা করে এনে বা ওনার লোকদেরকে দিয়ে এইগুলোকে প্রচারণা করার মতো কোনো মতাদর্শী কিন্তু তিনি বিশ্বাসী না। ওনার কাজগুলো প্রচারণা করার দরকার নেই, এমনি প্রচার হচ্ছে, কারণ ওনার সবগুলো প্রশংসনীয় কাজ হচ্ছে। আপনি দেখেন সেইটাই, তাহলে বিষয়টা কোনখানে? কল্যাণমূলক। তাহলে দেখেন যেখানে আজকে এত চমৎকারভাবে মানুষের কাছে যে কথাগুলো দিয়ে আসছে সেগুলো যখন বাস্তবায়ন করছে একটা সরকার, এবং 1 মাস সময়টা ইজ ভেরি আর্লি, তারপরও দেখেন তাদের সমালোচনা করার মতো এর মধ্যে কোনো দুর্বল পয়েন্ট আপনি পান নেই। তাহলে না পেলে, তাহলে এই যেই সরকার একটা ভালো কাজ করে, সংসদে আপনারা বিরোধী দল, আপনাদের কাজ হলো সরকার দুর্বলতা থাকলে সেগুলোকে সমালোচনা করবেন গঠনমূলক। আপনারা যদি আজগুবি কথা বলেন, আপনারা যদি কাল্পনিক অভিযোগ তুলেন,
আপনারা যা নিয়ম না, যা আইন না, যা প্রচলিত বিধান না, সেইগুলাকে যদি অহেতুক বিতর্ক সৃষ্টি করার জন্য, এবং আপনি দেখবেন ওনাদের অনেকে এমনও কথা বলে, আমি একজনকে দেখলাম, একজন সম্মানিত সংসদ সদস্য বলতে আছে 142-তে সব বলা আছে, প্রেসিডেন্সিয়াল অর্ডার, অর্ডিন্যান্স, সব আইন। দুর্ভাগ্য কোথায় জানেন, এইটা 1972 সনের সংবিধানে কখন আসলো এবং এটা আসার পরে এটা কেন আনলো, কোনটার এক্সামশনের জন্য এই জিনিসগুলো করা হলো, এই জিনিসগুলো কিন্তু ওনারা জানেন, কিন্তু তারপরে একটা বিভ্রান্তি তৈরি করে। আচ্ছা আতিক সাহেব, মাসুদ ভাই যেসব যুক্তি দিলেন যে আপনারা অহেতুক বিভ্রান্তি তৈরি করছেন। দেখুন, মাসুদ ভাই আমার পেশাগতভাবে অনেক সিনিয়র, রাজনীতিতে অনেক সিনিয়র, নিঃসন্দেহে ওনার জানাশোনা আমার চেয়ে অনেক বেশি, তা আমি নিঃসন্দেহে আমাকে বলতে হবে। দেখুন, আমাদের এই ইলেকশন সংক্ষেপে বলবেন, 2 মিনিটে। স্বাভাবিক কোনো ইলেকশন ছিল না আমাদের, একটা বিপ্লব হয়েছে এবং জনগণ সংস্কার চেয়েছে। এই জন্য বললেন ম্যান্ডেট কোথায় পেয়েছেন, ম্যান্ডেট জনগণ দিয়েছে, জনগণ ইলেকশন চেয়েছে, জনগণ সংস্কার, জনগণ এবং বিচার চেয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়েই, জনগণের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের সংস্কার মানে কমিশন সেখানে হয়েছে এবং দীর্ঘ সময় তারা প্রতিনিধিত্ব করেছেন। এবং আমাদের এই আশঙ্কাটা কিন্তু ছিল যে যারা ইলেকশনে আসবেন তারা কিন্তু পরে বাস্তবায়ন করেন না, কারণ এই ইতিহাস কিন্তু ওনাদের আছে আগে থেকে। 90 সময় একই অবস্থা হয়েছে, ইলেকশনে না, নির্বাচনে আমি বলি, বিজয়ী হওয়ার পরে। যখন 90 সময় নির্বাচনের আগে 7 দল 8 দল জোট হয়েছে না, রাজনৈতিক ঐক্য হয়েছে, সেখানে একটা ঐক্য ছিল যে একটা ইলেকশনটাকে সুষ্ঠু করা, একটা মানে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়ে যাবে অথবা একটা কেয়ারটেকার সরকার হবে। ওনাকে মানেন নাই, না মেনে আমাদেরকে হরতাল করতে হয়েছে, আবার তারা মানতে বাধ্য হয়েছেন। এই একটা ধারণা আমাদের ছিল, যখন আমরা আইনি ভিত্তি চেয়েছি, গণভোট চেয়েছি। দেখেন এখন আইনি ভিত্তি হলো, গণভোটও হলো, কিন্তু এর উপর ওনারা এটাকে নিজস্ব স্টাইলে বাস্তবায়ন করতে চান, এটা আমাদের বড় দুর্ভাগ্য আসলে। কারণ একটা আইনি ভিত্তি হয়েছে এবং এটা লেখা ছিল, গণভোটের যে আদেশটা লেখা ছিল যে ওখানে একই সাথে একই ব্যক্তি 2 জায়গায় তিনি সদস্য হবেন এবং তিনি 2টা শপথ গ্রহণ করবেন এবং গ্রহণ করার পরে প্রথম তিনি সংসদ কাজ করবেন, পরে তিনি আবার পার্লামেন্টে কাজ করবেন। এটা তো ওনারা দেখেছেন, ওর ভিত্তিতে আদেশ পাশ হয়েছে। 3 মাস ওনারা সবাই নিশ্চুপ ছিলেন। যখনই মেজরিটি পেয়ে গেলেন তখন এবার নানা ব্যাখ্যা দাঁড় করিয়ে নিয়ে এসে আসলে আমি আপনাকে বলি, হ্যাঁ, আমার বন্ধুর একটু সীমিত ধারণা থেকে অনেকগুলো কথা বলেছে, জনগণ মতামত দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপারটা হলো জুলাই সনদ এখন পর্যন্ত কোনো আইনি মর্যাদা অর্জন করে না, যেটাকে উনি বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। উনি জুলাই সনদকে আইনের সমান, আপনি জুলাই সনদ এখনো আইন হয়নি, তো যেটা আইন হয় নাই সেটা মানুষের উপরে এটা কিভাবে আসলো? উনি বলে বিপ্লবী সরকার, আমাদের দেশে কি বিপ্লবী সরকার আসলো? আমাদের সংবিধানের না, বিপ্লবী সরকার তো হয়নি, আমরা সংবিধান মানে ইউনূস সরকার আসলেন, রাষ্ট্রপতির আদেশটাও কিন্তু না, আমরা তো রেফারেন্স সুপ্রিম কোর্টের রেফারেন্স। আমি শেষ করি আমাদের। আমার বক্তব্য হলো জুলাই সনদ তো আর এখন পর্যন্ত আইন হয়নি, আর এইটাকে বিএনপি আইন করবে না, আইনে সন্নিবেশিত করবে না। বিএনপি কোন নেতা আজ পর্যন্ত বলেছেন? আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্য আপনি দেখেন না, কেউ এক পর্যন্ত বলে নাই। তো ওনারা কেন এটাকে বলতেছে? অর্থাৎ ওখানে আপার হাউস আছে, ওখানে ডেপুটি স্পিকার আছে, কি বলেন উনি? এখন আমাদের যখন জাস্ট লিসেন হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আপনাদের আপার হাউস হবে, ইট ইজ এ প্রপোজিশন, ইট ইজ এ প্রপোজিশন ইন দ্য জুলাই সনদ। যখন এটা আইন হবে, তাহলে এই সংসদ হওয়ার পরে, এই সংসদ যখন সংস্কার করার জন্য যেটাকে কনস্টিটিউয়েন্ট বডি হওয়ার কথা, যেটা যখন হবে সেটা তো এই সংসদ করবে। এই নির্বাচিত সদস্যদের পরিচয় যখন সেইটা হবে, সংস্কার কমিশনের সদস্য হবেন তারা সংস্কার করার জন্য, তখন এইটাকে বসবে, আলোচনা করবে, বিচার বিশ্লেষণ করবে, ওটাকে আইন হবে, দেশে আপার হাউস হবে, অনেক কিছু হবে। আপনি আইন হওয়ার আগে এইটাকে আইনের মর্যাদা দিয়ে আপনি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন। 70% মানুষের ভোটের কোনো মূল্য নাই। ভোট কি জন্য দিচ্ছে? এই ভোটটা কি জন্য? রেফারেন্ডামটা কি? ওইখানে দেখেন ভুলটা কোথায় করে তারা। মানুষ, রাজনীতিবিদরা তো জনগণকে প্রতিনিধিত্ব করে, সেই কারণেই তো তারা এটা মেনে গেলেন। এরপর রেফারেন্ডামের কোনো প্রয়োজন ছিল না। রেফারেন্ডাম দেওয়ার অর্থটা কি? অর্থাৎ রেফারেন্ডাম হলো এই যে উল্লেখযোগ্য মানুষ বলেছে এইটাকে আইনের মর্যাদা দেওয়া উচিত। বিএনপি বলতেছে আমরা সেটা আইনের মর্যাদা দেব। মর্যাদা দেওয়ার আগেই এখন কারো সঙ্গে আপনি যদি বোন বিয়ে দেওয়ার আগে একজনকে দুলাভাই ডাকা শুরু করে দেন, ওনাদের অবস্থা তো আমার কাছে। সুতরাং আমি আপনাকে শেষ কথা বলে দিই, আমি আপনাদেরকে শেষ কথাটা আমি এইভাবে বলে দিচ্ছি, জুলাই সনদ ওনারা ওনাদের একক সম্পদ মনে করছে, এখান থেকে ওনাদেরকে সরে আসতে হবে। আমি যেটা বলছি, বিএনপির বক্তব্য একদম পরিষ্কার এখানে। বিএনপি জুলাই সনদের কোনো কিছুর সঙ্গে দ্বিমত পোষণ এখনো করে নাই, ভবিষ্যতে করবেন, এবং এটা নিয়ম অনুসারে এটা যখন সময় উপযুক্ত হবে বিএনপি তখন এটা সংসদে উপস্থাপন করবে এবং বিএনপি সেইটাকে ওইভাবে
আপার হাউস লোয়ার হাউস যাই কিছু বলেন না কেন এগুলো তার সব মানে কিছু- জনগণের আমাদের হাতে আর সময় তার নেই। মানে আতিক জনগণের ভাই হয় এবং না, মাসুদ ভাই, আপনাদের বিএনপির মতো দুজনকে করে ধন্যবাদ। করবে, মানে জনগণের মতো না, না, না। উনি ভুল বলছেন। সবাইকে না, ধন্যবাদ। এটাই মনে শেষ করি করতে- জনগণের মতো আলোচনা- করে হওয়াটা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকাল। পার্লামেন্টে ওনারা